রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। তো হঠাৎ করে এই ভরা জানুয়ারি মাসের প্রথম দিনে কেন রথযাত্রার কথা বলছি? কারণ আর গুনে গুনে মাত্র 21টা দিন বাকি রাম মন্দির, অযোধ্যার যে রাম মন্দির, সেই রাম মন্দিরের শুভ উদ্বোধনের, রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার। কিন্তু এই রাম মন্দিরকে ঘিরেই একটা নতুন বিতর্ক উঠে আসছে সামনে। যারা আদতেই রাম মন্দিরের স্থপতি বা রাম মন্দিরের এই যে আজকে স্থাপনা, তার পিছনে যাদের লড়াই, যাদের পরিশ্রম কাজ করেছে, কোথাও কি তারাই ব্রাত্য আজকের এই রাম মন্দিরের আবেগের যে প্রবাহ চলছে তা থেকে তারা কোথাও দূরে নিভৃতে রয়ে গেলেন? লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতী, একাধিক তাবড় নেতা, রাম মন্দির আন্দোলনের পুরোধা ছিলেন যারা, যাদেরকে নিয়ে শুরু হয়েছিল এই রাম মন্দিরের আন্দোলন, যার ফল হিসাবে 1992 সালের সেই ঐতিহাসিক ঘটনা ঘটে। তারপরে বহুদিন তারা আদালতের চক্কর কেটেছেন, অবশেষে 2020-তে গিয়ে তারা সম্পূর্ণভাবে বেকসুর খালাসও হয়েছেন। কিন্তু কোথাও না কোথাও গিয়ে আজকে যে রাম মন্দির নিয়ে এত আলোচনা, এত আয়োজন, তাতে তাদের নামটা কোথাও গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধুই একটা নাম শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সূত্রে এবং রাজনৈতিক মহলে এই প্রশ্নটা উঠছে, কোথাও গিয়ে নিজের ইমেজ সচেতন প্রধানমন্ত্রী কি চাইছেন না এই কৃতিত্বে যাতে তার ভাগ কোনো অংশে কম পড়ে? আমরা এই প্রশ্ন করছি না, এই প্রশ্ন করছে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা, দেশের বিরোধীরা, সরকারের বিরোধী যারা রয়েছেন তারা, এবং যারা একটু রাজনীতির কারবারি, তারা সবার মনে কিন্তু এই প্রশ্নটাই এই মুহূর্তে উঠছে। প্রথম যখন ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী, তখন সবাই মনে করেছিলেন যে লালকৃষ্ণ আদবানি, লৌহ পুরুষ বলা হয় যাকে বিজেপির, তিনি একটা বড়সড় কোনো পদ পাবেন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল তার কিছুই হলো না। উল্টে সরকার থেকে, ক্ষমতার বৃত্ত থেকে, বিজেপি থেকে তিনি আস্তে আস্তে ব্রাত্য হতে শুরু করলেন। পর্যায়ে এমন একটা জায়গায় গেল যেখানে দাঁড়িয়ে বিজেপির সাথে লালকৃষ্ণ আদবানির আর কোনো সংযোগই সেই অর্থে খুঁজে পাওয়া যায় না। বিজেপিকে ক্ষমতায় আনা, রাম মন্দির আন্দোলন, হিন্দুত্ববাদকে জাগ্রত করা, সেই ইস্যুকে কাজে লাগিয়ে বিজেপির মতো একটা দলকে দেশের ক্ষমতার শীর্ষস্থানে পৌঁছে দেওয়ার পিছনে যাদের অবদান ছিল সব থেকে বেশি, তারাই আজকে ব্রাত্য বলে অনেকে মনে করছেন। কিন্তু কেন? 2020 সালে আগস্ট মাসে যখন রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে, নরেন্দ্র মোদী নিজের হাতে সেই ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন, তখনও কিন্তু যেটা শোনা যায়, যেটা সূত্র মারফত বলে কিংবা যেটা তার নিন্দুকেরা বলেন, কোথাও কিন্তু তিনি লালকৃষ্ণ আদবানির নাম নেননি। কোথাও তিনি কোনোভাবে সেই সময়কার সেই আন্দোলনের যারা পুরোধা ছিলেন তাদের কোনো উল্লেখই করেননি তার বক্তৃতাতে। কিন্তু কেন? কেন এই দ্বিচারিতা? অনেকেই বলছেন যে নিজের ইমেজ নিয়ে যথেষ্ট সচেতন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভালো মতো বিলক্ষণ জানেন যে এই রাম মন্দিরই আসন্ন লোকসভাতে তার অন্যতম বড় ইস্যু। দেশ জুড়ে যে রামের আবেগ চলছে, সেই রামের আবেগে যদি নিজেকে ভাসিয়ে দেওয়া যায়, বিলীন করে দেওয়া যায় রামের সাথে নিজেকে, তাহলে কিন্তু লোকসভা ভোটে বৈতরণী পার করতে খুব একটা অসুবিধা হবে না। এমনিতেই এখন বিরোধী গোষ্ঠী ছন্ন ছাড়া। তার উপরে শুধুই যে রাজনৈতিক উদ্দেশ্য তা কিন্তু নয়। প্রত্যেকটা মানুষই চায় যে দিনের শেষে, জীবনের শেষ প্রাঙ্গণে এসে তার নাম যেন অক্ষয় হয়ে থাকে ইতিহাসের পাতায়। রাম মন্দির জনগণের আবেগ, সেই আবেগের সাথে নরেন্দ্র মোদীর নামও কিন্তু কোথাও গিয়ে অক্ষয় হয়ে যেতে চলেছে। যতদিন রাম মন্দির থাকবে ততদিন নরেন্দ্র মোদীর নামও থাকবে, এটাই অনেকে মনে করছেন এবং এটা হতেই চলেছে। কিন্তু যে মানুষগুলোর জন্যই রাম মন্দির, তারাই আজ কোথাও গিয়ে ব্রাত্য।
কারণ যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে প্রথম দফায় যে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল তার মধ্যে নাকি নাম ছিল না আদবানি, মুরলী মনোহর যোশীর মতো নেতাদের। অপরদিকে রাম মন্দির ট্রাস্টের চম্পত রায়, যিনি কিনা সভাপতি, তিনি কিন্তু একটা কথা বারবার বলছেন যে তিনি নাকি লালকৃষ্ণ আদবানি এবং মুরলী মনোহর যোশী তাদেরকে এই অনুষ্ঠানে আসতে বারণ করেছেন তাদের বয়সজনিত কারণে। বুঝুন অবস্থা। আবার অন্য একটি সূত্র বলছে যে না, তাদেরকে আমন্ত্রণপত্র প্রথম দফায় পাঠানোই হয়নি। এখন ঘরে বাইরে প্রবল চাপ, সমালোচনা তো মুখে পড়তেই হচ্ছে সবাইকে। ফলে ড্যামেজ কন্ট্রোলে নামতে হলো, এবং ড্যামেজ কন্ট্রোলে নামলো বিশ্ব হিন্দু পরিষদও। যেটা এখন ঘোষণা করা হচ্ছে, যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, যে লালকৃষ্ণ আদবানি নবতিপর বৃদ্ধ, অসুস্থও বটে তিনি, তাকে যেন তেন প্রকারেণ কিন্তু রাম মন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সমস্ত রকমের হসপিটাল পরিষেবা সঙ্গে থাকবে যে কোনো পরিস্থিতির জন্য, যাতে যে কোনো পরিস্থিতিতেই লালকৃষ্ণ আদবানিকে অযোধ্যার প্রাঙ্গণে আগামী 22শে জানুয়ারি উপস্থিত রাখা যায়। কিন্তু কতটা মন থেকে এটা করা হচ্ছে সেটা একটা প্রশ্ন থেকেই যায়। রাম মন্দির হচ্ছে, রাম মন্দিরের যে উদ্বোধন সেটাও হবে, সবই থাকবে, কিন্তু যারা এই মন্দিরের মূল উদ্যোক্তা ছিলেন, কোথাও গিয়ে তাদের আজকে পাদপ্রদীপের আড়ালে চলে যাওয়া, লাইমলাইট থেকে অনেকটা দূরে চলে যাওয়া, রাম কি এটা কোথাও মেনে নেবেন? সময়ের গর্ভেই সেই উত্তর লুকিয়ে থাকবে। তবে লালকৃষ্ণ আদবানি বা মুরলী মনোহর যোশীর মতো নেতাদের আমরা মনে রেখেছি, সবাই মনে রাখবে রাম মন্দির আন্দোলনের অন্যতম স্থপতি হিসাবে। এখন দেখা যাক যে অযোধ্যায় 22শে জানুয়ারির সেই মাহেন্দ্রক্ষণে এই রাম মন্দির আন্দোলনের অন্যতম উদ্যোক্তা, স্থপতি এবং বিজেপির লৌহ মানব লালকৃষ্ণ আদবানি তার নিজের অভিমান ভুলে বা নিজের যে কর্ম তিনি করেছিলেন সেই কর্মের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবে প্রতিফলিত হতে দেখতে সশরীরে উপস্থিত থাকেন কিনা, আমাদের নজর থাকবে সেদিকে। আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।